এক প্লেবয় টাইপের চোর যে বাড়িতে চুরি করবে সেই বাড়িকে টার্গেট করে সেই বাড়ির মেয়ে বা মহিলাদের সাথে ফ্লার্ট করতে শুরু করে আর একটা সময় তাদের পটিয়েও ফেলে, এমনকি তাদের সাথে অন্তরঙ্গ হয়। আর এরপরে সুযোগ বুঝে সেই বাড়িতে চুরি করে। আর এভাবে সে একটি দুটি বাড়িতে নয়, 15টি বাড়িতে চুরি করেছে। পুলিশরা এই চুরির কেস নিয়ে হন্য হয়ে তাকে খুঁজতে শুরু করে, কিন্তু এই চোরের কোনো পাত্তাই তারা পায় না। কিন্তু এরপরে এই চোর এমন ভয়ঙ্কর এক ফাঁদে পড়ে যায় যেটা থেকে বের হওয়া প্রায় অসম্ভব। শেষ পর্যন্ত তার সাথে কি হয়েছিল সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজকের মুভিটা পুরো একটা কমপ্লিট প্যাকেজ। এখানে আপনি সাসপেন্স পাবেন, টুইস্ট পাবেন, থ্রিলার পাবেন, এমনকি রোমান্স কমেডিও থাকবে। মুভির শুরুটা একটু স্লো হবে, কিন্তু ধীরে ধীরে মুভিটা যতটা আগাবে তখন একের পর এক এমন টুইস্ট আসবে যেটা আপনি ভাবতেও পারবেন না। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2020 সালে মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া মুভি মার্জারা অনু কাল্লুবাচা নানা। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই আমাদের একটা অ্যানিমেশন দেখানো হয়। সেই অ্যানিমেশনে আহলিয়া নামের একটি মেয়ে ছিল যাকে গৌতমের সাথে বিয়ে দেওয়া হয়। আহলিয়া আর গৌতম তাদের বিবাহিত জীবনে সুখেই ছিল, কিন্তু আহলিয়া ছিল অপরূপ সুন্দরী। তার এই সৌন্দর্যে মুগ্ধ হয় ইন্দ্র, এবং সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে কাছে পেতে চাইত সে। এরপরে একদিন যখন গৌতম কাজে বের হয়ে যায়, ঠিক তখনই ইন্দ্র গৌতমের রূপ নিয়ে আহলিয়ার কাছে আসে, আর আহলিয়াও তাকে গৌতম ভেবে তার সাথে ঘনিষ্ঠ হয়। এরপরে যখন গৌতম ফিরে আসে এবং নিজের স্ত্রীকে পরপুরুষের সাথে এভাবে দেখে সে প্রচণ্ড রেগে যায়। এরপরে গৌতম রেগে গিয়ে দুইজনকেই অভিশাপ দেয়, যার মধ্যে আহলিয়াকে সে পাথর হয়ে যাওয়ার অভিশাপ দেয়। আর এরপরেই দেবতা শ্রীরাম আহলিয়াকে সেই অভিশাপ থেকে মুক্ত করে। অ্যানিমেশনের এই ঘটনাটা আমাদের কেন দেখানো হলো, মুভির সামনে যেতে যেতে সেটা আমরা বুঝতে পারব। এরপরেই শান্তনুকে দেখানো হয় যে কোথাও যাচ্ছিল, আর তার মুখ দেখে বোঝা যাচ্ছিল সে খুব টেনশনে আছে, আর সে খুব দ্রুত হাঁটছিল। সে হয়তো ভাবছিল যে কেউ তাকে পিছু করছে, আর তার এই ধারণা থেকে সে দ্রুত হেঁটে কোথাও চলে যায়। আর একটু পরে হঠাৎ করেই দেখা যায় শান্তনুর মাথায় কেউ আঘাত করে, আর শান্তনু সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর কেউ তাকে টেনে টেনে কোথাও নিয়ে যাচ্ছিল। সিন কাট হয়ে যায়। কয়েক মাস আগের ঘটনা দেখানো হয়। এরপরেই শান্তি নামের একজন মহিলাকে দেখানো হয় যে গোসল করে পূজাপাঠ করে তার বেডরুমে আসে। সেখানেই দেখা যায় তার হাজব্যান্ড তার সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য বসেছিল। শান্তি কাছে আসতেই তার হাজব্যান্ড তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু শান্তি বলে এখন আর না, এইমাত্রই তো সবকিছু হলো, এখন আমি ফ্রেশ হয়ে গোসল করে এসেছি, আর তোমার কি এখনো দম আছে? লোকটা বলে হ্যাঁ অবশ্যই আছে, এমনকি আমি তো সেকেন্ড রাউন্ডের জন্যও তৈরি। তখনই শান্তি বলে আমি সেসবের কথা বলছি না, আমার হাজব্যান্ড বাসায় চলে এসেছে, তুমি কি পালানোর জন্য তৈরি? আসলে এই লোকটা তার হাজব্যান্ড ছিল না, বরং প্রেমিক ছিল। লোকটার কথা শুনে সেখান থেকে পালিয়ে যায় পেছনের দরজা দিয়ে। আর দেখা যায় শান্তির হাজব্যান্ড একজন পুলিশ অফিসার ছিল। বাসায় ফিরে সে তার স্ত্রী শান্তিকে কিস করতে চায়, কিন্তু শান্তি বলে তুমি আগে গোসল করে ফ্রেশ হয়ে নাও। তখনই সেই লোকটা গোসল করতে চলে যায়, কিন্তু তখনই সে কিছু একটা পড়ার শব্দ শুনতে পায়। সে শান্তিকে জিজ্ঞেস করে কি হলো। শান্তি বলে একটা বিড়াল। এরপরে লোকটা ফ্রেশ হয়ে খাবার খেতে বসে পড়ে। শান্তি তাকে জিজ্ঞেস করে এখন তুমি এত ইদানিং লেট করে কেন আসো? তখন লোকটা বলে আসলে আমি একটা চোরের কেস নিয়ে ব্যস্ত রয়েছি, কারণ সেই চোরের চুরি করার ধরনটাই আলাদা। সে প্রথম যে বাড়িতে চুরি করবে সেই বাড়ি টার্গেট করে সেই বাড়ি মহিলা বা মেয়েদের সাথে সিডিউস করে, ঘনিষ্ঠ হয়, আর সুযোগ বুঝে এরপরে সেই বাড়িতে চুরি করে। আর এভাবে সে অনেকগুলো বাড়িতেই ইতোমধ্যে চুরি করে ফেলেছে, তাকে যে করেই হোক ধরতেই হবে। তখনই সেই পুলিশ অফিসারের অ্যাসিস্ট্যান্ট তাকে কল করে আর বলে তারা আরও কয়েকটা এমন নিউজ পেয়েছে যে সেই চোর সেই বাড়ির মহিলাদেরকে সিডিউস করে সেই বাড়িতে চুরি করেছে। এতে সেই পুলিশ অফিসার প্রচণ্ড রেগে যায় আর বলে যে করেই হোক আমাকে তাকে ধরতেই হবে। সিন কাট হয়ে যায়। একটি হোটেল দেখানো হয়। সেখানে একটি ছেলে হোটেল রুমে যেয়ে একজনকে চা দিয়ে আসে, আর যে ছিল শান্তনু। কিন্তু ঘুম থেকে ওঠার পরেই শান্তনু একটু রেগে যায়, আর সেই ছেলেটাকে বলে মাত্রই তো আমার পছন্দের হিরোইনের সাথে আমি একটি রোমান্টিক গান গাইছিলাম, আর এর মধ্যে আমার ঘুমের 12টা বাজিয়ে দিলে, এরপর থেকে যদি আর কখনো এভাবে আমার ঘুম ভাঙো তোমার খবর আছে। সিন আবারও কাট হয়ে যায়। ম্যারি নামের একটি মেয়েকে দেখানো হয় যার হাজব্যান্ড কাজে যাচ্ছিল, আর কাজে যাওয়ার সময় ম্যারি কারো দিকে তাকিয়ে হাসতে থাকে। আর ঠিক তখনই দেখা যায় গেটের বাইরে চায়ের দোকানের সামনে শান্তনু দাঁড়িয়েছিল। শান্তনু তাকে দেখে হাসছিল,
কিন্তু এদের দুজনের মধ্যে কোনো অ্যাফেয়ার বা সম্পর্ক আছে কিনা সেটা এখনো জানা যায়নি। শান্তনু আন্না নামের একজন লোকের হয়ে কাজ করে, আর এই আন্নাকে শান্তনু কল করে আর বলে সেই মহিলাকে আমি আমার জালে ফাঁসিয়ে দিয়েছি, আর কিছুদিনের মধ্যেই সেই বাড়িতে আমি কাজটাও সেরে ফেলব। আন্না বলে আমার শুধু সেই মূল্যবান ক্রুশটা লাগবে। শান্তনু বলে হ্যাঁ, অবশ্যই আমি সেটা নিয়ে আসব। এর পরের দৃশ্যে শান্তনুকে রাতের বেলা ম্যারির বাড়ি ঢুকতে দেখা যায়, কিন্তু কোনোভাবেই শান্তনু সেই বাড়ির ভেতরে ঢুকতে পারছিল না, কারণ চারপাশের সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। কিন্তু তারপরও শান্তনু সেই সবগুলো সিসিটিভিকে ফাঁকি দিয়ে অবশেষে বাড়ির ভেতরে ঢুকে যায়। কিন্তু বাড়ির ভেতরে ঢোকার পরপরই হঠাৎ করেই দরজাটা একা একাই বন্ধ হয়ে যায়, আর ঠিক তখনই দেখা যায় সেই দরজাটা আসলে ম্যারি বন্ধ করে দিয়েছে। তখন ম্যারি তাকে বলে তোমার আসতে এত লেট কেন হলো? শান্তনু বলে আসবো কি করে, তোমার হাজবেন্ড তো একটা খচ্চর, সে পুরো বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে, এতগুলো সিসিটিভি ক্যামেরাকে ফাঁকি দিয়ে তারপর আমাকে আসতে হয়েছে। তারা দুইজন সেখানে কথা বলছিল, আর তাদের দুইজনের কথা শুনে মনে হচ্ছিল যে দুইজনের অনেক সময় ধরে অ্যাফেয়ার রয়েছে। আর একটু পরেই শান্তনু আর মেরি সেখানে ঘনিষ্ঠ হয়ে যায়, কিন্তু ঘনিষ্ঠ হতে হতে তাদের হাতে লেগে সেখানে কিছু জিনিসপত্র পড়ে যায়, যাদের মধ্যে একটা ছিল ক্রুশ। শান্তনু বলে আরে ক্রুশটা তো দেখতে অনেক বেশি সুন্দর, সে সেটার ছবি তুলে নেয়। ম্যারি বলে জানো এটার দাম কত? এটা কোনো সাধারণ ক্রুশ নয়, এটার দাম 2 কোটি টাকারও বেশি। শান্তনু বলে ওরে বাবা, এত মূল্যবান সম্পদ তুমি এখানে বাইরে কেন ফেলে রেখেছ? ম্যারি বলে কেউ যদি বাসায় চুরি করতে আসে বা ডাকাতি করতে আসে, তারা লকার ভেঙে জিনিস নিয়ে যাবে, তারা কখনো ভাবতেই পারবে না এই সাধারণ একটা জিনিসের দাম 2 কোটি টাকা হতে পারে, আর যেটা এরকম সাধারণভাবে রাখা রয়েছে, আর এই জন্য আমার হাজবেন্ড বুদ্ধি করে এটাকে এভাবেই রেখেছে। কিন্তু ম্যারি বলে যে এখন আমার মনে হচ্ছে এটাকে লকারে রাখাই ঠিক হবে। সে সেটা লকারে রাখতে চলে যায়। এদিকে শান্তনু নিজের ভাগ্যকে দোষারোপ করতে থাকে যে সেটা জিনিসটা বাইরেই ছিল, খুব সহজেই সে চুরি করে নিয়ে যেতে পারত, কিন্তু এখন সেটা লকারের ভেতরে ঢুকে গেল। এখন সে কি করবে? কিন্তু শান্তনুর চেহারায় সেটার কোনো প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল না। আর এরপরে ম্যারির রুমে যেয়ে শান্তনু আর ম্যারি ঘনিষ্ঠ হয়, আর ম্যারি এরপরেই চলে যায় গোসল করতে। আর এই ফাঁকে শান্তনু সেই লকারটা খোলার চেষ্টা করে, কিন্তু লকারের পাসওয়ার্ডটাও তার জানা ছিল না। সে ভাবতে থাকে কি পাসওয়ার্ড দিয়ে ট্রাই করবে, সাধারণ মানুষ কিভাবে পাসওয়ার্ড দিয়ে থাকে সেটাই শান্তনু ভাবতে থাকে। তখনই তার মনে পড়ে অনেক বেশি মানুষ তাদের ডেট অফ বার্থ পাসওয়ার্ড হিসেবে ইউজ করে, আর সেটাই সে একবার ট্রাই করতে চায়। আর এই জন্য ম্যারিকে তার ডেট অফ বার্থ জিজ্ঞেস করে। ম্যারি বলে কেন, তুমি কি আমার জন্মদিনে কিছু গিফট দিতে চাইছো, আমাকে সারপ্রাইজ দিতে চাইছো? শান্তনু বলে সেটা তো সময় আসলে দেখা যাবে, এখন তুমি তোমার জন্ম তারিখটাই বলো। ম্যারির কোনো সন্দেহই হয় না, সে তার জন্ম তারিখটা বলে দেয়, আর সেটাই শান্তনু ট্রাই করে সেই লকারে, আর দেখতে পায় তার আইডিয়া মিলে গেছে। সেখানে জন্ম তারিখটাই ছিল লকারের পাসওয়ার্ড। লকারটা খুলে শান্তনু সেখান থেকে সেই ক্রুশটা চুরি করে নেয়। এরপরে ম্যারি যখন গোসল করে বের হয়, শান্তনু তার সাথে স্বাভাবিকভাবেই কথা বলে, আর এরপরে সেই বাড়ি থেকে লুকিয়ে আবার চলে আসে সেই ক্রুশটা নিয়ে। এরপরেই আন্নাকে দেখানো হয় যে দুনিয়ার কাছে একজন সৎ এবং ইমানদার মানুষ, আর সে একটা ট্রাভেল এজেন্সি চালায়। আর সেখানে দেখা যায় আন্নার সাথে নারায়ণ নামের একটি লোক কথা বলতে এসেছিল, তারা সেখানে কথাই বলছিল। ঠিক ওই সময়টাতে সেখানে চলে আসে শান্তনু, কিন্তু শান্তনুকে দেখে আন্না তাকে বলে বাইরে অপেক্ষা করার জন্য। শান্তনু সেটাই করে। নারায়ণ আন্নার সাথে কথা বলে সেখান থেকে চলে গেলে শান্তনু ভেতরে যায়, আর এই সময়টাতে শান্তনু নারায়ণকে দেখে ফেলে। আর শান্তনু সেখানে আন্নাকে সে মূল্যবান ক্রুশটা দেয়। ক্রুশটা দেখার সাথে সাথে আন্না অনেক খুশি হয়ে যায়, কিন্তু শান্তনু তার টাকা চাইছিল, পারিশ্রমিক। তখন আন্না তাকে কিছু টাকা দেয় আর বলে এখন এইগুলো টাকা নিয়ে তুমি কাজ চালিয়ে নাও, যখন এই ক্রুশটা বিক্রি করব তখন পুরো টাকাটা তোমাকে দিয়ে দেব। অর্থাৎ ডিল হয়ে যাওয়ার পরে সে টাকাটা পেয়ে যাবে। শান্তনু বলে ঠিক আছে। শান্তনুর কথা থেকে আমরা বুঝতে পারি শান্তনু আসলে এসব চুরি করতেই চায় না। সে আন্নাকে বলে বড় কোনো কাজ থাকলে দাও, যেখানে অনেক টাকা একসাথে পাওয়া যাবে, একটা বড় কাজ করে লাইফে একসাথে সেটেল হয়ে যাব। আমি যে কাজগুলো করছি সেগুলোতে অনেক রিস্ক। এদিকে আবারও শান্তিকে দেখানো হয়, যেখানে শান্তি তার হাজব্যান্ডের কাছে আসে আর বলে কি এত ভাবছো, কি নিয়ে টেনশন করছো? পুলিশ অফিসার বলে আসলে সেই চোরটাকে এখনো ধরতে পারেনি, আর সে একের পর এক চুরি করেই যাচ্ছে, মহিলাদের সাথে প্রতারণা করেই যাচ্ছে। আর ও যেভাবে শুরু করেছে আমার মনে হচ্ছে আমাদের বাড়িতেও সিসিটিভি ক্যামেরা লাগানো দরকার। এখন শান্তি এই কথাটা শুনে ভয় পেয়ে যায়।
কারণ সে সিসিটিভি ক্যামেরা লাগালে তার লাভার অর্থাৎ তার প্রেমিক আর বাড়িতে আসতে পারবে না। এই জন্য সে তার স্বামীকে বলে, তার মানে তুমি আমাকে সন্দেহ করো, তাই তো? সেই লোকটা বলে, আমি তোমাকে সন্দেহ করি না, আমি তোমার ভালোর জন্য করছি। ঠিক আছে, তুমি যেহেতু চাইছো না সিসিটিভি ক্যামেরা লাগাবো না। এদিকে শান্তনু তার বাড়িতেই ছিল, কিন্তু হঠাৎ করে শান্তনু তার বাসায় ম্যারিকে দেখতে পায়। সে চমকে যায়। ম্যারি বলে, আসলে সেই দিন বাসা থেকে লকারে রাখা ক্রুশটা চুরি হয়ে গেছে। চুরির কথা শুনে শান্তনু অবাক হয়ে যাওয়ার অভিনয় করে আর বলে, সেটা তো লকারে ছিল, চুরি হলো কি করে? ম্যারি বলে, বলতে পারবো না। তুমি সেই দিন ক্রুশের ছবিটা তুলেছিলে না, সেটা আমাকে দিয়ে দাও। ঠিক একই রকম নকল একটা ক্রুশ তৈরি করে আমি সেখানে রেখে দেব, যাতে আমার হাজব্যান্ড টের না পায়। শান্তনু তার কথা মতোই ম্যারিকে সেই ছবিটা দিয়ে দেয়। আর এত কিছু পরেও শান্তনুর প্রতি একটু ম্যারির সন্দেহ হয় না, বরং তার সাথে কিছুটা রোমান্টিক কথা বলে ম্যারি সেখান থেকে চলে যায়। এদিকে ম্যারির হাজব্যান্ড একটা সময় সেই নকল ক্রুশটা দেখে বা ক্রসটা দেখে চিনে ফেলে আর বুঝতে পারে যে আসল ক্রসটা চুরি হয়ে গেছে। আর সেটা খোঁজার জন্য সে একজন পুলিশ অফিসারকে তার বাসায় ডাকে। পুলিশ অফিসারকে বলে, সেই ক্রসটা অনেক বেশি মূল্যবান ছিল, যে করেই হোক সেটাকে আপনি খুঁজে বের করুন। এরপরই ম্যারি যখন বাসায় ফিরে সে তার হাজব্যান্ডকে বলে কি হয়েছে। তার হাজব্যান্ড বলে, সেই ক্রসটা চুরি হয়ে গেছে। ম্যারি বলে, চুরি হয়নি, সেটা আমি লকারে রেখেছি, এখনই নিয়ে আসছি। ম্যারি নকল ক্রসটা এনে তার হাজব্যান্ডকে দেয়। তার হাজব্যান্ড আসলে লকার থেকে সেই ক্রসটা আগেই দেখেছিল, আর সে বলে এটা নকল, সে ছুঁড়ে ফেলে দেয়। ম্যারির হাজব্যান্ড বলে, এটা তো নকল, আসলটা কোথায়? এমন তো নয় যে তুমি কাউকে বাসার ভেতর ঢুকিয়েছ। ম্যারির হাজব্যান্ডের এখন ম্যারির প্রতি সন্দেহ হয়ে যায়। ম্যারির হাজব্যান্ড প্রচণ্ড রেগে যায়, তাকে মারতে শুরু করে, কিন্তু সেখানে থাকা পুলিশ অফিসার তাকে অনেক কষ্টে শান্ত করে। এরপরে সে ম্যারির সাথে কথা বলতে থাকে। সেই পুলিশ অফিসার ম্যারিকে বলে, আমাকে খুলে বলুন, এমন কেউ সন্দেহজনক বাড়িতে এসেছিল? যদি এসে থাকে আমাকে বলুন। কিন্তু ম্যারি চুপ করে থাকে। ম্যারি কিছু না বলেই সে তার রুমে চলে আসে। কিন্তু ম্যারির হাজব্যান্ড তাকে রেগে তার দিকে তাকিয়েছিল। একটু পরেই সেখান থেকে একটা গুলির আওয়াজ শোনা যায়। ম্যারির হাজব্যান্ড এবং পুলিশ অফিসার সেই রুমে চলে যায় আর দেখা যায় ম্যারি নিজের মাথায় গুলি করে সুইসাইড করেছে। আসলে ম্যারি ভয় পাচ্ছিল এখন থেকে হয়তোবা তার অ্যাফেয়ারের কথাটা ফাঁস হয়ে যাবে, আর এই জন্য সে সুইসাইড করে বদনামের ভয়ে। এদিকে শান্তনুর হোটেল রুমে সেই ছেলেটা চলে আসে আর শান্তনুকে বলে, হোটেলের সামনে পুলিশ এসেছে আর শান্তনুকে খুঁজে বেড়াচ্ছে। এটা শুনে শান্তনু প্রচণ্ড ভয় পেয়ে যায় আর পেছনের দরজা দিয়ে শান্তনু পালানোর চেষ্টা করে, কিন্তু সেখানেও পুলিশ ছিল। শান্তনুকে তারা ধরে ফেলে, কিন্তু শান্তনু তাদের ধাক্কা দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। এর একটু পরেই সামনে থেকে একটা পুলিশ জিপ এসে শান্তনুকে ধাক্কা মেরে বসে। আসলে পুলিশ অফিসার অন্যদিক দিয়ে এসে শান্তনুকে ধরে ফেলে। আর তখনই শান্তনুর ঘুম ভেঙে যায়। আসলে এটা একটা দুঃস্বপ্ন ছিল। ম্যারি মারা গেছে এটা ঠিক, কিন্তু এরপর থেকে সে পুলিশের ধরার যে বিষয়টা, এটা ছিল শান্তনুর একটা দুঃস্বপ্ন। শান্তনু এই পর্যন্ত 15টা বাড়িতে চুরি করেছে। এরপরেই শান্তনু সে আন্নার সাথে দেখা করে আর বলে, আমি যে ধরনের কাজ করে চলছি, এরপরে এই ধরনের কাজ যদি আমি আরও করি, আমি নিশ্চিত একদিন ধরা পড়ে যাব, আমি আর এই কাজ করব না। আন্না বলে, তুমি তো তোমার লাইফে সেটেল হতে চাও, তাই না? তাই শেষবারের মতো একটা কাজ করে দাও। এখানে তুমি অনেক টাকা পাবে, যেটা দিয়ে লাইফে সেটেল হয়ে যেতে পারবে। কারণ এরপর থেকে তোমাকে আর কোনো কাজ করতে হবে না, সারা জীবন পায়ের ওপর পা তুলে খেতে পারবে। ওই দিন আমার ট্রাভেল এজেন্সিতে নারায়ণ নামের একজন লোক এসেছিল। তার বাড়িতে আহলিয়া নামের একটি মূর্তি রয়েছে। সেই মূর্তিটাই তোমাকে চুরি করতে হবে, কারণ আজকের দিনে সেই মূর্তিটার দাম কয়েক কোটি টাকারও বেশি। নারায়ণ সেই মূর্তিটা তার বাড়িতে রেখে পুজো করে, আর সেটাই তোমাকে চুরি করতে হবে। আর এটা করতে পারলে তুমি অনেক টাকা পাবে, পুরো জীবন বসে বসে খেতে পারবে। সেই বাড়িতে ঢোকার একটা সহজ পদ্ধতিও রয়েছে, আমি বের করেছি। সেই বাড়ির একটা জায়গা খালি রয়েছে, আর সেখানে তুমি ভাড়াতে যাতে থাকতে পারো সেই ব্যবস্থাও আমি করব। আমি নারায়ণের সাথে কথা বলেছি, আর এতে সেই মূর্তিটা চুরি করতে এবং নারায়ণের বাড়িতে ঢুকতে তোমার সুবিধা হবে। এরপরে শান্তনুকে দেখা যায় নারায়ণের বাড়ির শহরে চলে আসে, আর সেখানে একটি চায়ের দোকানে চা খেতে খেতে একজনকে জিজ্ঞেস করে, এখানে নারায়ণের বাড়ি কোনটা? সেখানে সুধীর নামের একজন লোক ছিল। সুধীর বলে, আমি নারায়ণের বাড়িতেই ছোটখাটো কাজ করি, চলো আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। যেতে যেতে সুধীর শান্তনুকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো এই শহরে? শান্তনু বলে, আসলে আমি একটা মেয়েকে ভালোবাসি, একতরফা ভালোবাসা, কিন্তু আমি আমার ভালোবাসার কথা
তাকে কখনো বলতেও পারিনি, বোঝাতেও পারিনি। আর এইজন্য আমি এই শহরে এসেছি, যাতে আমি তাকে ভালোবাসার কথা বলতে পারি আর বোঝাতে পারি। আর এইজন্যই আমি এখানে এসেছি। সুধীর বলে, ঠিক আছে, কিন্তু নারায়ণ একটু খিটখিটে স্বভাবের লোক, ওর থেকে একটু সাবধানে থেকো। সুধীর তাকে নারায়ণের বাড়িতে দিয়ে চলে যায়। শান্তনু দেখতে পায় নারায়ণের বাড়িতে সুন্দর একটি মেয়ে সেখানে একটি বিড়ালের সাথে সাংস্কৃতিক ভাষায় কথা বলছিল। মেয়েটির নাম আহলিয়া। শান্তনু আহলিয়াকে জিজ্ঞেস করে, আরে তুমি বিড়ালের সাথে কেন কথা বলছো? আহলিয়া হেসে বলে, তুমি চাইলে আমি তোমার সাথেও কথা বলতে পারি। এরপরে আহলিয়া মজা করে শান্তনুর সাথে সাংস্কৃতিক ভাষায় কিছু কথা বলতে থাকে। শান্তনু হাসে আর বলে, আরে আমার তো সাংস্কৃতিক ভাষার এবিসিডিও জানা নেই, আমি কি করে বুঝবো তুমি কি বলছো? আর এভাবেই দুজনে সেখানে হেসে হেসে কথা বলতে থাকে। এরপরে শান্তনু ভেতরে চলে যায় নারায়ণের সাথে কথা বলতে। আর সেখানে সে চিত্রা নামের একজন মহিলাকে দেখতে পায়। শান্তনু যখন নারায়ণের সাথে কথা বলছিল, চিত্রা তখন বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আর এই ফাঁকে শান্তনু সুযোগ পেয়ে আহলিয়ার দিকে লুকিয়ে লুকিয়ে তাকাচ্ছিল। শান্তনু ধরে নেয় চিত্রা হচ্ছে নারায়ণের স্ত্রী এবং আহলিয়া হচ্ছে তার মেয়ে। কিন্তু নারায়ণ বলে আহলিয়া হচ্ছে তার স্ত্রী। আর এটা শুনে শান্তনু চমকে যায় যে একজন বৃদ্ধ লোকের এত ইয়াং একজন স্ত্রী। আর এখান থেকে আমরা জানতে পারি শান্তনু আসলে চুরি করার জন্য সেই সব মহিলাদের সাথে ঘনিষ্ঠ হতো না। আর আসলে শান্তনুর এটা ভালো লাগতো, তাই সে এটা করত। আর চুরি করতে এসে এই সুযোগটা সে অনেক বেশি পেত। আর এই জন্যই সে আন্নার হয়ে কাজ করত। এরপরেই নারায়ণ শান্তনুকে তার রুম দেখিয়ে দেয়। আর শান্তনুকে বলে, কষ্ট করে তোমাকে এটা নিজেকেই পরিষ্কার করে নিতে হবে। শান্তনু বলে, টেনশন করবেন না, এই কাজটা আমি নিজেই করে নিতে পারবো। শান্তনু যখন সেই রুমটা পরিষ্কার করছিল, তখনই সুরেশ আর রমেশ নামের দুজন লোক সেখানে চলে আসে আর বলে তাদেরকে কমিশন দিতে হবে। তখনই শান্তনু বলে, কিসের কমিশন? আমি তো এই বাড়িতে নিজে এসেছি। সুরেশ আর রমেশ বলে, আমরা দুজন এই এলাকার ব্রোকার, এখানে যারাই বাড়ি ভাড়া নেয় তাদেরকে আমাদের কমিশন দিতে হয়। শান্তনু মনে মনে ভাবে, পরে তো এদের আমার কাজে লাগবেই, এদের থেকে আমি কাজ করিয়ে নিতে পারবো, এমনকি এদের থেকে এই বাড়ির অনেক ইনফরমেশন আমি নিতে পারবো। আর এটা ভেবেই শান্তনু তাদের দুজনকে একটা টাকা বকশিস হিসেবে দিয়ে দেয়। তারা দুজনে সেখানে চলে যায়। নারায়ণ যাওয়ার সময় তাদের দেখে ফেলে। আর এরপরে নারায়ণ শান্তনুকে জিজ্ঞেস করে, এরা তোমাকে ডিস্টার্ব করেনি তো? তোমার কাছ থেকে টাকা পয়সা নেয়নি তো? শান্তনু বলে, আপনি এগুলো নিয়ে টেনশন করবেন না। আর আপনি এই সময় কোথায় যাচ্ছেন? নারায়ণ বলে, আমি একটু কাজে বের হচ্ছি, তুমি রুমটা পরিষ্কার করে বিশ্রাম নাও। নারায়ণ সেখান থেকে চলে যাওয়ার পরপরই শান্তনু সেই বাড়িতে একটি মেয়ের গানের কণ্ঠ শুনে। সে সেখানে আসার পরে দেখতে পায় গানটা আহলিয়া গাইছিল। শান্তনু বলে, আরে এত সুন্দর গান কি তুমিই গাইছিলে? আহলিয়া বলে, এখানে আমি ছাড়া আর কে আছে, আমিই গাইছিলাম। এদিকে সেই চিত্রাকে দেখা যায় ব্যাংকে এসেছিল টাকা ওঠানোর জন্য। এই চিত্রা আর নারায়ণের মধ্যে কি সম্পর্ক সেটা আমাদের বলা হয় না। নারায়ণ চিত্রাকে কল করে আর বলে, তাকে টাকা দেওয়া কি জরুরি? চিত্রা বলে, হ্যাঁ অবশ্যই, তাকে টাকা দেওয়াটা আমাদের জন্যই ভালো হবে। এখানে তারা কাকে টাকা দেওয়ার কথা বলছে, কেন টাকা দেওয়ার কথা বলছে, এই বিষয়টা টুইস্ট রেখে দেয়, এখানে প্রকাশ করা হয় না। এদিকে সুধীর উদাস হয়ে বসেছিল। সুধীরের সাথে যারা কাজ করে সেখানে একজন লোক সুধীরের কাছে আসে আর বলে, আপনি সবসময় এমন মনমরা হয়ে কেন থাকেন? কিন্তু সুধীর তার সমস্যার কথা কোনো কিছুই বলে না, সেখান থেকে চুপচাপ চলে আসে। এদিকে শান্তনুকে দেখা যায় সে খুব ভালো ড্রয়িং করতে পারত। আর সে আহলিয়ার একটা ড্রয়িং করে, স্কেচ তৈরি করে আর সেটা দেয়ালে লাগিয়ে রাখে। আর সেই স্কেচটা ভালো করে দেখতে থাকে। তখনই সে দেখতে পায় জানালা দিয়ে যে সুধীর সে নারায়ণের বাড়ির সামনে উঠোনে দাঁড়িয়েছিল আর কারোর সাথে কথা বলছে। আর একটা সময় সে হেঁটে একটা বড় গাছের কাছে চলে যায়। আর সেখানে যাওয়ার পরে সে স্মোক করতে থাকে। তখনই সেখানে শান্তনু চলে আসে আর জিজ্ঞেস করে সুধীরকে, আপনি এত রাতে কার সাথে কথা বলছিলেন আর এখানেই বা কি করছেন? সুধীর বলে, আমি তো কারোর সাথে কথা বলছিলাম না, আসলে প্রতিদিন রাতে আমি এখান দিয়েই যাওয়া আসা করি। কিন্তু শান্তনু বুঝতে পারে যে সুধীর মিথ্যে বলছে, সে নারায়ণের বাড়ি কারো একজনের সাথে কথা বলছিল। এরপরে যখন শান্তনু সেখান থেকে চলে আসছিল, তাকে চিত্রা দেখে ফেলে আর বলে, কি হয়েছে, কোথায় গিয়েছিলে? শান্তনু বলে, আসলে আমি রুম থেকে কারো আসার শব্দ শুনতে পেয়েছিলাম, সেটাই দেখতে এসেছিলাম কিসের শব্দ। এরপরে শান্তনু তার রুমে চলে যায়। এদিকে পরের দিন দেয়ালে লেগে থাকা সেই স্কেচটা বাতাসের কারণে নিচে পড়ে যায় আর যেটা হাতে এসে পড়ে আহলিয়ার। আহলিয়া সেই স্কেচটা দেখে খুব খুশি হয় আর বুঝতে পারে এই কাজটা শান্তনুই করেছে। সেই স্কেচটা নিয়ে শান্তনুর কাছে চলে যায় আর শান্তনুকে বলে,
আরে এটা কি তুমি আর্ট করেছো? শান্তনু বলে, হ্যাঁ, আমিই করেছি। আহলিয়া শান্তনুর আর্টের খুব প্রশংসা করে, আর সেখানে শান্তনু তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। আর দেখা যায় এই বিষয়টা আহলিয়াও পছন্দ করছিল, যার ফলে সেখানেই সে থেকে যায়। আর শান্তনুর সাথে সেখানে একটা সময় সে নিজেই ঘর পরিষ্কার করতে থাকে। আর এদিকে কাজের ফাঁকে ফাঁকে শান্তনু শুধুমাত্র আহলিয়াকেই দেখছিল, তার চোখ যেন সরছিলই না। এদিকে আহলিয়াও এটা খেয়াল করে। এরপরেই আলমারির ওপর থেকে একটা ব্রিফকেস নামাচ্ছিল শান্তনু। তখনই আহলিয়া বলে, আসলে এটা আমারই, এটার ভেতরে আমার জিনিসপত্রই রয়েছে। এটা দেখে শান্তনু আরও আগ্রহ নিয়ে সে ব্রিফকেসটা খোলে। তখনই সেটার ভেতর থেকে অদ্ভুত দেখতে একটি পাথর বের করে। শান্তনু জিজ্ঞেস করে, এটা কি? আহলিয়া বলে, এটা কোনো সাধারণ পাথর নয়, এটা জাদুকরি পাথর। এই পাথর হাতে নিয়ে তুমি একটা মন্ত্র পড়লে তুমি তোমার ইচ্ছে মতো রূপ নিতে পারবে। আহলিয়ার কথা শুনে শান্তনু হাসতে থাকে, আর আহলিয়াও বুঝতে পারে যে শান্তনু তাকে বিশ্বাস করেনি। আহলিয়া বলে, ঠিক আছে, তুমি এক কাজ করো, এই পাথরটা তুমি হাতে নিয়ে এসে মন্ত্র পড়তে পড়তে আমার রুমে চলে যাবে। আমি তোমার জন্য সেখানে অপেক্ষা করব, তাহলেই তুমি বুঝতে পারবে যে আমি সত্যি বলছি না মিথ্যে। এরপরে আহলিয়া তার রুমে চলে যায় আর গোসল করে নেয়। অন্যদিকে আহলিয়া যে মন্ত্রটা বলেছিল শান্তনু সেটা পড়তে পড়তেই আহলিয়ার রুমের দিকে যাচ্ছিল। আসলে শান্তনু এখন মনে মনে কিছুটা বিশ্বাস করে নিয়েছে যে আহলিয়া যেহেতু এত জোর দিয়ে বলছে, তার মানে নিশ্চয়ই এখানে কিছু রয়েছে। এদিকে শান্তনু প্রথমেই আহলিয়ার পূজার রুমে চলে যায়, আর সেখানে যাওয়ার পরে সেই মূর্তিটা দেখতে পায় যেটা শান্তনু চুরি করতে এসেছে। আর সে ভাবে এখনই সেই মূর্তিটা চুরি করে নিয়ে যাবে। কিন্তু ঠিক তখনই আহলিয়া সেখানে গান গাইতে শুরু করে। আর আহলিয়ার গান শুনে শান্তনু ভাবে এই কাজটা পরে করবে, আর এরপরেই সে আহলিয়ার রুমে চলে যায়। কিন্তু শান্তনু আহলিয়ার রুমে ঢোকার সাথে সাথে আহলিয়া তাকে এমনভাবে কথা বলতে থাকে যেন শান্তনু তার হাজবেন্ড। আহলিয়া বলতে থাকে, আরে এত তাড়াতাড়ি আজকের কাজ থেকে কিভাবে ফিরে আসলে? এটা শুনে শান্তনু অবাক হয়ে যায়। যখনই তার চোখ আয়নাতে পড়ে সে আরও অবাক হয়ে যায়, হতবাক হয়ে যায়, কারণ সেখানে তার নয় বরং নারায়ণের ছবি দেখা যাচ্ছিল। এটা দেখে সে চমকে যায়, আর তার এই অবস্থা দেখে আহলিয়া হাসতে থাকে। আর ঠিক ওই সময়টাতে আমাদের আবারও বর্তমানের ঘটনা দেখানো হয়, যেখানে শান্তনু হসপিটালে, আর তার এখনও জ্ঞান ফেরেনি। মুভির শুরুতে আমরা দেখেছিলাম শান্তনুকে কেউ পেছন থেকে মাথায় আঘাত করছে, আর সেই আঘাতের কারণে শান্তনু এখনও অজ্ঞান, আর তাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। আর সেখানে খবর পেয়ে পুলিশও চলে এসেছে। পুলিশ আর সেই এরিয়ার সাব ইন্সপেক্টরও এসেছে। সাব ইন্সপেক্টর পুলিশ অফিসারকে বলছে শান্তনু সেখান থেকে পালানোর সময় সেই বাড়ির মহিলাকে খুন করে তারপরে পালিয়েছে, আর সেই মহিলার হাজব্যান্ডই শান্তনুর মাথায় পেছন থেকে আঘাত করেছে এবং তাকে বেঁধে রেখেছিল, আর সেই পুলিশকে ইনফর্ম করেছে। তখন পুলিশ অফিসার রাঘব বুঝতে পারে শান্তনু সেই চোর যাকে সে এতদিন ধরে খুঁজছে। এরপরে শান্তনুর বিষয়ে সে আরও ইনভেস্টিগেশন করে, তথ্য কালেক্ট করে, এবং সবকিছু থেকে সে জানতে পারে শান্তনু এতদিন সব বাড়িতে সবসময় চুরি করেছে। কোনো বাড়িতেই কাউকে খুন করা তো দূরের কথা, এমনকি শান্তনু কখনো কারো গায়ে হাতও পর্যন্ত তোলেনি। কিন্তু এইবার শান্তনু খুন কেন করল? এমন নয়তো কেউ খুন করে শান্তনুকে ফাঁসিয়ে দিয়েছে, এমনও হতে পারে, কিন্তু কিছুই বলা যাচ্ছে না। শান্তনুর যতক্ষণ না পর্যন্ত জ্ঞান ফিরবে ততক্ষণ আমাদের ধৈর্য ধরে থাকতে হবে। একদিন পরেই শান্তনুর জ্ঞান ফেরে। এরপরে রাঘব তার সাথে দেখা করতে আসে। রাঘব শান্তনুকে বলে, আমি জানি তুমি চোর, আর তুমি ইতিমধ্যে অনেক চুরি করেছ, কিন্তু আমি এখানে ইনভেস্টিগেশন করতে এসেছি যে তুমি খুন করেছ কিনা। এরপরেই শান্তনু বলতে থাকে আসলে তার সাথে কি হয়েছে। ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেই ঘটনা দেখানো হয় যেখানে আয়নায় শান্তনুর নিচের জায়গায় নারায়ণের ছবি দেখেছিল, আর সে শখ হয়ে সেখানেই বসেছিল। তখন সেখানে আলিয়া বলতে থাকে, এখন তো তোমার আমার কথা বিশ্বাস হয়েছে যে সেই পাথরটা কোনো সাধারণ পাথর নয় বরং জাদুর পাথর। এরপরে শান্তনু যখন আবারও আয়নার দিকে তাকায়, এবার সে তার নিজের ছবি দেখতে পায়, আর তখন শান্তনু সবকিছু বুঝে যায়। আর আহলিয়াকে বলে, তুমি আমাকে বোকা বানিয়েছ, তুমি এই পাথরের কথা বলে আমাকে নিজের মধ্যে একটা বিশ্বাস করিয়ে দিয়েছ যে এটা জাদুর পাথর, আর এই জন্য আমি সেটা ভাবতে ভাবতে আয়নার দেখতে দেখতে নিজের পরিবর্তে সেখানে নারায়ণের ছবি দেখেছি। শান্তনু আহলিয়াকে জিজ্ঞেস করে, তুমি এত সুন্দর হওয়ার পরেও একজন বৃদ্ধ মানুষকে কেন বিয়ে করেছ? তুমি কি বিয়ের আগে কাউকে ভালোবাসতে? শান্তনুর কথা শুনে আহলিয়া একটু ইমোশনাল হয়ে পড়ে আর বলে, হ্যাঁ, আমি একজনকে ভালোবেসেছিলাম। শান্তনু তার কথা জিজ্ঞেস করতে থাকে, আর আহলিয়া বলতে শুরু করে। ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। রাকেশ নামের একজন লোক
নারায়ণের বাড়িতে বাড়ি ভাড়া নিতে আসে। আর সেখানে শান্তনু যে বাড়িতে থাকত, রাকেশ সেই রুমটাতে ওঠে। আর রাকেশও ঠিক একই ভুল করে, অর্থাৎ আহলিয়াকে নারায়ণের মেয়ে ভাবতে শুরু করে। আর এটা ভেবেই সে তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। আর সে চিত্রাকে নারায়ণের স্ত্রী ভাবতে থাকে। এদিকে সুধীর চলে আসে নারায়ণের বাগানে কাজ করার জন্য। আর সেখানে আহলিয়া তাকে সাহায্য করে। সেখানে রাকেশও চলে আসে। সুধীর রাকেশকে বলে, তুমি তো মিউজিক ডিরেক্টর হতে চাও, তাই না? আমাদের আহলিয়াও অনেক সুন্দর গান গায়, তুমি তাকে গানের সুযোগ করে দিতে পারো। এটা শুনে রাকেশ অবাক হয়ে যায় যে আহলিয়া গানও গাইতে পারে। এরপরে রাকেশ একদিন চিত্রার সাথে কথা বলতে বলতে জিজ্ঞেস করে, নারায়ণ কি কাজ করে? তখনই চিত্রা বলে, ও, তুমি আহলিয়ার হাজব্যান্ডের কথা বলছো? আর এটা শুনে রাকেশ অবাক হয়ে যায়। আর তখন সে বুঝতে পারে যে নারায়ণের স্ত্রী হচ্ছে আহলিয়া। তখন রাকেশ তাকে জিজ্ঞেস করে, তাহলে আপনি নারায়ণের কি হন? তখন চিত্রা বলে, আসলে আমি আহলিয়ার বোন। চিত্রা বলতে থাকে, আমাদের বাবা মা আমার এবং আহলিয়ার বিয়ে অনেক আগেই দিয়ে দিয়েছে, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে চলে গেছে। আর এরপর থেকে আমি এখানেই থাকি। আসলে আমাদের বাবা মা খুবই গরিব ছিল, যার ফলে তারা বাধ্য হয়ে আহলিয়াকে নারায়ণের মতো একজন বৃদ্ধ লোকের সাথে বিয়ে দিয়েছে। যদিও আহলিয়ার গান অনেক পছন্দ আর সে গানের ক্লাসে যেতে চাইত। আর সেই গানের ক্লাসে যাওয়ার জন্য আহলিয়া চিত্রার মাধ্যমে নারায়ণের কাছ থেকে পারমিশন চায়। কিন্তু নারায়ণ বলে, তার কোনো দরকার নেই, তুমি ঘরে থেকে ঘর সামলাও। আর এরপরে সে তাকে টর্চার করে সেখানে। এছাড়া রাতের বেলা আহলিয়ার সাথে নারায়ণ ঘনিষ্ঠ হওয়ার নাম করে তাকে টর্চার করে। আর এতে আহলিয়া অনেক কষ্ট পায়। এদিকে আহলিয়া রাকেশের সাথে ঘনিষ্ঠ হয়ে পড়ে ধীরে ধীরে। এদিকে নারায়ণ একদিন সুধীরকে তার বাড়িতে আসতে বলে। আর বাড়িতে আসার পরপরই আহলিয়া বলে, আসলে তার রুমে লাইট চেঞ্জ করতে হবে, এই জন্যই সুধীরকে ডাকা হয়েছে। কিন্তু সুধীরেই তখন অন্য একটা ইম্পর্টেন্ট কাজ চলে আসে। আর এই জন্য সে রাকেশকে বলে সেই রুমের লাইটটা চেঞ্জ করে দেওয়ার জন্য। রাকেশ হইতে খুশি হয়ে রাজি হয়ে যায়। যখনই সে লাইটটা চেঞ্জ করতে যাবে তখনই সে পা পিছলে পড়ে যায় এবং সে তার পায়ে প্রচণ্ড ব্যথা পায়। এরপরে নারায়ণ যখন খবর পায়, সে রাকেশের সাথে দেখা করতে আসে আর বলে, তোমাকে এসব কাজ কে করতে বলেছিল? এসব কাজ করার জন্য তো সুধীরকে রাখা হয়েছে। নারায়ণ সেখান থেকে চলে যায়। আর পরেই দেখা যায় রাকেশের জন্য খাবার নিয়ে আসে আহলিয়া। নারায়ণ এবং চিত্রা যখনই কাজে চলে যেত, আহলিয়া অনেক সময় পেত রাকেশের সাথে সময় কাটানোর। এদিকে আহলিয়া যখন একদিন রাকেশের রুমে আসে, সে রাকেশের একটা ডায়েরি দেখতে পায় যেখানে রাকেশের অনেক কবিতা লেখা ছিল। সেগুলো সে পড়তে শুরু করে। ঠিক তখনই রাকেশ সেখানে চলে আসে আর সেই ডায়েরিটা তার হাত থেকে নিয়ে নেয় আর বলে, প্লিজ এগুলো পড়ো না, এরপরে তুমি আমাকে খেপাতে থাকবে। এটা বলেই সে ডায়েরিটা আলমারির উপরে ছুঁড়ে ফেলে দেয়। তখনই আহলিয়া আলমারির ওপর থেকে সে ডায়েরিটা পাড়ার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই পারতে পারছিল না। আর এই ফাঁকে রাকেশ যে আহলিয়াকে উঁচু করে, তাকে জড়িয়ে ধরে। আর এই ফাঁকে তারা দুজন অনেকটাই কাছে চলে আসে। ঠিক ওই সময়টাতে রাকেশের কয়েকজন বন্ধু সেখানে চলে আসে। আর রাকেশ তাদের দেখে সাথে সাথে আহলিয়াকে ছেড়ে দেয়। রাকেশের বন্ধুরা যখন রাকেশকে অন্য একটি মেয়ের সাথে দেখতে থাকে, তখন তারা খেপাতে থাকে। আসলে রাকেশ এবং তার বন্ধুরা একটি মিউজিক গ্রুপ চালায়। আর সেখানে আসার পরে তারা জানতে পারে যে রাকেশ কোনো অবিবাহিত নয়, একজন বিবাহিত মেয়ের সাথে সম্পর্ক রাখছে, সম্পর্ক চালিয়ে যাচ্ছে। তখন তারা তাকে আরও খেপাতে থাকে। এরপরে সেখানে আহলিয়া চলে আসে আর তাদের সাথে কথা বলতে থাকে। আর সেখানেই রাকেশ আহলিয়ার হাত ধরে। আহলিয়ার এতে ভালো লাগে, কিন্তু সে ঝটকা মেরে তার হাতটা ছাড়িয়ে নেয়। এরপরেই দেখা যায় রাকেশ এবং তার বন্ধুরা একসাথে বসে গল্প করছিল। আর সুধীর তার বন্ধুদের জন্য সেখানে নারকেল পানি কেটে দিচ্ছিল। ঠিক ওই সময়টাতে আহলিয়া রাকেশকে তার নিজের রুমে ডেকে নিয়ে যায়। আর সুধীর এই বিষয়টা খেয়াল করে, তার সন্দেহ হয়। সে মনে মনে ভাবতে থাকে, নিশ্চিত এখানে খারাপ বা ভুল কিছু হচ্ছে। এদিকে আবারও আড্ডার মাঝখানে আহলিয়াকে রাকেশের বন্ধুরা সবাই মিলে রিকোয়েস্ট করে গান গাওয়ার জন্য। অবশেষে আহলিয়া গান গাইতে শুরু করে। আর একটু পরেই সেখানে নারায়ণ চলে আসে। নারায়ণ এসে সর্বপ্রথমেই আহলিয়ার গালে একটা জোরে চড় মেরে বসে। এছাড়া রাকেশ এবং তার বন্ধুবান্ধবদেরও সে বকাঝকা করতে থাকে, বলতে থাকে, তোমরা যদি ভাবতে থাকো এখানে এসে এইসব করবে, তাহলে আমার বাড়িটা ছেড়ে দাও, রুমটা খালি করে দাও। নারায়ণের কথায় রাগ করে রাকেশের বন্ধুরা সেখান থেকে চলে যায়। কিন্তু রাকেশের পা তো ঠিক হয়নি, যার ফলে সে কোথাও যেতে পারছিল না, সেখানেই ছিল। কিছুদিন পরে রাকেশের পা যখন ঠিক হয়ে যায়, তখন চিত্রা তার সাথে দেখা করতে আসে।
চিত্রা বলে, নারায়ণের ব্যবহারের জন্য আমি তোমার কাছে লজ্জিত, ক্ষমা চাইছি। আসলে নারায়ণ লোকটাই এমন, সে সবসময় আহলিয়াকে অনেক টর্চার করে। আহলিয়া তো নরকের মধ্যে বসবাস করছে, কিন্তু যখন থেকে তুমি এসেছো আহলিয়ার মুখে হাসি ফুটেছে। তুমি যদি আহলিয়াকে ভালোবাসো, তুমি যদি তার সাথে থাকতে চাও, তাহলে এই নরক থেকে আহলিয়াকে তুমি বের করে নিয়ে যাও, আর এর জন্য আমি তোমাকে পুরোপুরি সাপোর্ট করব, সাহায্য করব। এরপরেই চিত্রা আর আহলিয়াকে দেখা যায় মন্দিরে, আর সেখানেই রাকেশ চলে আসে। আর রাকেশ সেখানে আহলিয়াকে বলে সে তার সাথে একা কথা বলতে চায়। চিত্রাও তাদের কথা বলার সুযোগ করে দিয়ে সেখান থেকে চলে যায়। চিত্রা চলে যাওয়ার পরপরই রাকেশ আহলিয়াকে বলে, আমি তোমাকে এই নরকের মধ্যে থেকে এভাবে ধীরে ধীরে মরতে দেব না। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার সাথে দূরে কোথাও চলে এসো। আহলিয়াও রাকেশকে মনে মনে অনেক ভালোবাসত। কথাটা শুনে অনেক খুশি হয়ে যায়, কিন্তু পরক্ষণেই সে ভয়ে কাঁপতে থাকে। কারণ নারায়ণ যদি এই খবরটা জানতে পেরে যায় কোনোভাবে, তাহলে সে আহলিয়া এবং রাকেশ দুজনকেই মেরে ফেলবে। এরপরেই কোনো কথা না বলে সে চিত্রাকে পুরো বিষয়টা খুলে বলে। চিত্রা বলে, এই নরকে ধীরে ধীরে মরা চাইতে অন্য কোথাও চলে যাও। 3 দিন পরে নারায়ণ শহরে যাবে কাজের জন্য, আমিও কাজে বের হয়ে পড়ব। ঠিক ওই সময়টাতে তোমরা সেখান থেকে পালিয়ে চলে যেও। এরপরে সে দিনটা চলে আসে যেখানে রাকেশ রেডি হয়ে যায়। আর এরই মাঝে রাকেশ একদিন আহলিয়াকে বলেছিল সে তাকে সবসময় শাড়িতে দেখেছে, একবার সে তাকে ওয়েস্টার্ন ড্রেসে দেখতে চায়। আর এই জন্য নারায়ণ যেহেতু আজকে সারা দিন বাড়িতে থাকবে না, তাই সে ওয়েস্টার্ন ড্রেস পরে। আর সেখানে যেহেতু তারা সময় পেয়েছে, রাকেশ এবং আহলিয়া ভাবে আজকে তারা সেখানেই ইন্টিমেট হবে, ঘনিষ্ঠ হবে। তখনই রাকেশ সেখানে সেই মূর্তিটা দেখতে পায়। আহলিয়াকে জিজ্ঞেস করে, আহলিয়া তাকে বলতে শুরু করে, মুভির শুরুতে অ্যানিমেশনের মাধ্যমে আমাদের যে ঘটনাটা দেখানো হয়েছিল, আহলিয়াও রাকেশকে ঠিক একই ঘটনা বলে। আর বলে, বর্তমানে এটা অনেক মূল্যবান, এর দাম অনেক। তখনই রাকেশ তার ব্যাগ থেকে সেই পাথরটা বের করে আর বলে, এটা কোনো সাধারণ পাথর নয়, এটা একটা জাদুকরী পাথর। এটা হাতে নিয়ে একটা নির্দিষ্ট মন্ত্র যদি কেউ পড়ে, তাহলে যে কোনো রূপ সে ধারণ করতে পারবে। কিন্তু রাকেশের কথাটা একেবারেই আহলিয়া বিশ্বাস করে না। রাকেশ বলে, ঠিক আছে, তুমি এই পাথরটা হাতে নিয়ে মন্ত্র পড়তে পড়তে তোমার রুমে যেয়ে শুয়ে পড়ো, একটু পরেই তুমি তোমার প্রমাণ পেয়ে যাবে। আহলিয়াও সেটাই করে, সে রুমে যেয়ে শুয়ে পড়ে চোখ বন্ধ করে। ঠিক তখনই সে নারায়ণের কণ্ঠস্বর শুনতে পায়, আর এটা শুনে সে ভয়ে চোখ খোলে। তখনই সে দেখতে পায় রাকেশ। আসলে রাকেশ সেখানে মজা করে নারায়ণের কণ্ঠস্বরে কথা বলছিল। রাকেশ বলতে থাকে, আসলে আমি তোমার সাথে মজা করেছিলাম, এটা কোনো জাদুকরী পাথর নয়, এটা তোমার একটা মনের ভুল ধারণা। এরপরেই তারা দুজন সেখানে ঘনিষ্ঠ হয়ে পড়ে। আর এরপরে রাকেশ আহলিয়াকে বলে, আমি এখনই শহরে চলে যাব, আর সেখানে যে ভালো একটা রুম ভাড়া নেব। রুম ভাড়া হয়ে গেলেই আমি তোমাকে সেখানে ডেকে নেব। আহলিয়াও এতে রাজি হয়ে যায়। ঠিক তখনই হঠাৎ করেই নারায়ণ বাড়িতে ফেরে, আর এটা দেখার পরে রাকেশ এবং আহলিয়া প্রচণ্ড ভয় পেয়ে যায়। আহলিয়া রাকেশকে বলে, তুমি পেছনের দরজা দিয়ে পালিয়ে যাও, আমি নারায়ণকে দেখছি। রাকেশ সেখান থেকে পালিয়ে যাবার পরপরই আহলিয়ার দরজা খোলে। নারায়ণ বলে, ভেতর থেকে আমি কারো শব্দ শুনতে পাচ্ছিলাম, কে ছিল? আহলিয়া সংস্কৃত ভাষাতে বলে, বিড়াল। মালায়ালাম ভাষায় যেটার অর্থ ছিল প্রেমিক, অবৈধ প্রেমিক। এটা শুনে নারায়ণ অবাক হয়ে যায় আর বলে, তুমি এগুলো কি বলছো? তখনই আহলিয়া বলে, আসলে আমি ভুল করে সাংস্কৃতিক ভাষায় বলে ফেলেছি, বলতে চেয়েছিলাম মালায়ালাম ভাষায়। নারায়ণ বিষয়টা মেনে নেয়। আর এরপরেই ঘটনা প্রেজেন্টে চলে আসে, যেখানে আহলিয়া শান্তনুকে এসব বলছিল। পুরো বিষয়টা শোনার পরে শান্তনু হাসতে থাকে। এরপরে ঘটনা আবারও প্রেজেন্টে চলে আসে, যেখানে এই পুরো ঘটনাগুলো শান্তনু সেই পুলিশ অফিসার রাঘবকে বলছিল। তখনই পুরো ঘটনা শুনে রাঘবের সন্দেহ হতে থাকে, কারণ রাঘবের স্ত্রী শান্তিও তাকে একদিন বলেছিল যে বিড়াল এসে তাকে যন্ত্রণা করছে। তখনই রাঘবের সন্দেহ হয় শান্তিরও হয়তো কোনো একটা অ্যাফেয়ার চলছে, কারণ তার স্ত্রীও সেই দিন সাংস্কৃতিক ভাষায় বিল্লা বলেছিল, অর্থাৎ বিড়ালকে বিল্লা বলেছিল, যেটার অর্থ অবৈধ প্রেমিক। রাঘব শান্তিকে কল করে আর বলে, তুমি সেই দিন বিড়ালকে বিল্লা বলেছিলে, তার মানে তোমার একটা অ্যাফেয়ার চলছে, সেই দিন তোমার প্রেমিক এসেছিল, তাই তো? শান্তি কোনো কিছু না বলে সাথে সাথে ফোনটা কেটে দেয়। রাঘব আবারও চলে আসে শান্তনুর কাছে আর বলে, এরপরে কি হয়েছিল? শান্তনুও বলতে শুরু করে। ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে শান্তনু এবং আহলিয়া কথা বলছিল। শান্তনু আহলিয়াকে জিজ্ঞেস করে রাকেশের কি হয়েছিল, রাকেশ কি পালিয়ে যেতে পেরেছিল, রাকেশের এরপরে কি খবর ছিল।
আহলিয়া তাকে বলতে যাবে, ঠিক ওই সময়টাতে তারা আবারও নারায়ণের শব্দ শুনতে পায়, অর্থাৎ নারায়ণ আবারও বাড়ি এসেছিল। আর এটা দেখে দুজনও ভয় পেয়ে যায়। শান্তনু তাড়াতাড়ি নিচে নামে। আহলিয়া তাকে বলে কোথাও লুকিয়ে পড়ার জন্য। শান্তনুও সেটাই করে। কিন্তু এবার নারায়ণ দরজা খোলার পরে আহলিয়াকে আর কিছু জিজ্ঞেস করে না, বরঞ্চ তার ব্যাগটা রেখে নিজের রুমের দিকে যেতে শুরু করে। কিন্তু তখনই মুভির বড় একটা টুইস্ট রিভিল হয়। নারায়ণ আহলিয়ার শরীরের ভেতর দিয়ে চলে যায়, যেন নারায়ণ আহলিয়াকে দেখতে পায়নি। এটা দেখে শান্তনু অবাক হয়ে যায়। তার মানে কি আহলিয়াকে শুধুমাত্র শান্তনুই দেখতে পায়? শান্তনু সেখানে ভয়ে পালাতে শুরু করে, কিন্তু দরজায় বেঁধে সে পড়ে যায়। ঠিক তখনই শান্তনু দেখতে পায় আহলিয়ার ছবির ভেতরে তো মালা লাগানো রয়েছে। শান্তনু ভাবতে থাকে, তার মানে এতদিন কি আমি শুধুমাত্র আহলিয়ার ভূতের সাথে কথা বলেছি? এটা ভেবে সে আরো ভয় পেয়ে যায় আর সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। আর নারায়ণও তাকে পালাতে দেখে ফেলে। নারায়ণ তার পিছু করতে শুরু করে। আর হয়তোবা তখনই নারায়ণ শান্তনুকে ধরে ফেলেছিল এবং পুলিশের কাছে সোপর্দ করে। কিন্তু নারায়ণের স্ত্রী আহলিয়া কিভাবে মারা গিয়েছিল সেটা এখনও ক্লিয়ার নয়, সেই প্রশ্ন থেকেই যায়। ঘটনা বর্তমানে চলে আসে। নারায়ণ তার বাড়িতে বসেই তার অ্যাকাউন্টসের বইগুলো চেক করছিল। ঠিক তখনই সেখানে পুলিশ অফিসার রাঘব চলে আসে আর নারায়ণকে জিজ্ঞেস করে, আপনি তো আমাদের বলেছিলেন শান্তনু আপনার স্ত্রী চিত্রাকে খুন করেছে, আর আপনি শান্তনুকে আঘাত করে শান্তনুকে আমাদের হাতে তুলে দিয়েছেন। নারায়ণ বলে, হ্যাঁ। রাঘব বলে, আপনি মিথ্যা বলছেন, কারণ আসল খুনিকে আমরা অ্যারেস্ট করেছি। আর তখনই পুলিশ জিপ থেকে হ্যান্ডকাপ পরা সুধীরকে নামানো হয়। রাঘব সুধীরকে বলে, আমি তোমার মুখ থেকে পুরোপুরি সত্যিটা জানতে চাই। একটা মিথ্যাও বললে আমি তোমাকে এখানেই মেরে ফেলব। সুধীরও বলতে শুরু করে। আসলে সুধীর চিত্রাকে পছন্দ করত, আর চিত্রাকে ইমপ্রেস করার জন্য সুধীর সবসময় কিছু না কিছু করে বেড়াত। এদিকে চিত্রার উদ্দেশ্য ছিল ভিন্ন। সে আহলিয়ার জায়গা নিতে চাইত সবসময়। চিত্রা আসলে নারায়ণের স্ত্রী হতে চাইত, কারণ নারায়ণ অনেক ধনী ছিল, আর তার এই উদ্দেশ্য পূরণ করার জন্য সে সুধীরের সাহায্য নেয়। চিত্রা সুধীরকে বিভিন্নভাবে আকারে ইঙ্গিতে বোঝাতে থাকে, আর একটা সময় সে ডিরেক্ট বলে দেয় যে আহলিয়া এবং রাকেশ অ্যাফেয়ারে রয়েছে, তারা একে অপরের সাথে সম্পর্কে জড়িয়েছে, আর সে চায় এটা নারায়ণ কোনোভাবে জেনে যাক। আর নারায়ণ এটা জানতে পারলে সে আহলিয়াকে তার জীবন থেকে সরিয়ে দেবে। এরপরে চিত্রাই নারায়ণের স্ত্রী হবে আর এই পুরো সম্পত্তির মালিক হবে। এরপরে যখন সে পুরো সম্পত্তি পেয়ে যাবে, তখন সে এবং সুধীর লুকিয়ে লুকিয়ে মেলামেশা করবে, দেখা সাক্ষাৎ করবে। আর এরপরে যখন নারায়ণ মারা যাবে, তারা একসাথে থাকতে শুরু করবে, বিয়ে করবে। আমরা দুইজন আরামায়েশের জীবন কাটাতে পারবো। আর সুধীরও তাতে রাজি হয়ে গিয়েছিল। আসলে চিত্রা ওপরে ভালো মানুষ সাজার চেষ্টা করত এবং তার বোন আহলিয়ার ভালো করার অভিনয় করত। আসলে তো চিত্রা ছিল আহলিয়ার সবথেকে বড় শত্রু, সে তাকে সরিয়ে দিতে চাইত। রাঘব সুধীরকে জিজ্ঞেস করে, আসলে কি হয়েছে পুরোপুরি খুলে বলো। সুধীর আবার বলতে শুরু করে। এক রাতে সুধীর এসে দেখা করে নারায়ণের সাথে এবং ইনিয়ে বিনিয়ে বলতে থাকে যে আহলিয়ার সাথে রাকেশের সম্পর্ক রয়েছে, তারা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে। কথাটা শুনে নারায়ণের তেমন কোনো রিয়াকশনই দেখা যায় না, বরং সে সুধীরকে বলে, যখন ওরা দুইজন একসাথে থাকবে আমাকে ফোন করে জানাবে। ওদের দুইজনকে হাতে নাতে ধরব। আর এতে সুধীরও রাজি হয়ে যায়। এরপরে সেই দিন রাকেশ এবং আহলিয়া যখন একসাথে ঘনিষ্ঠ হয়েছিল, এটা বাইরে থেকে দেখছিল সুধীর, নজর রাখছিল। আর সাথে সাথে সুধীর কল করে নারায়ণকে। নারায়ণ সেখানে চলে আসে, কিন্তু রাকেশ সেখান থেকে পালাচ্ছিল। আর এটা নারায়ণ দেখে ফেলে একটা সময়, কিন্তু নারায়ণ তার পিছু ছাড়ে না। সে রাকেশকে দৌড়ে ধরে এবং তার মাথায় আঘাত করে, আর যার ফলে রাকেশ সেখানেই মারা যায়। এরপরে নারায়ণ তার রাগ ঝরায় আহলিয়ার ওপরে। এরপরে সে আহলিয়াকেও সেখানে মেরে ফেলে। আর এই দুজনের লাশ ঠিকানা লাগানোর কাজটা নারায়ণ দেয় সুধীরকে। সুধীর সেই কাজটা করেও ফেলে। সুধীর এই সব কিছু করছিল চিত্রার জন্য। চিত্রাকে পাওয়ার জন্য সে নারায়ণের প্রত্যেকটা কথা মেনে চলছিল। কিন্তু কাজ হয়ে যাওয়ার পরে চিত্রা সুধীরকে টাকা দেয় আর বলে, তুমি যে কাজ করেছ তার জন্য এই টাকা, এখন তুমি এখান থেকে চলে যাও। সুধীর বলতে থাকে, আমি কিন্তু টাকার জন্য এইসব কিছু করিনি, আমি তোমাকে পাওয়ার জন্য করেছি। এরপরে সুধীর যখন চিত্রাকে জড়িয়ে ধরার চেষ্টা করে, চিত্রা তখন রেগে গিয়ে সুধীরকে চর মেরে বসে, তাকে অপমান করে আর ছোটলোক বলে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এতে সুধীরের অনেক মন খারাপ হয়, কারণ সে এত কিছু করল চিত্রাকে পাওয়ার জন্য, আর শেষমেশ চিত্রাই তাকে ধোঁকা দিয়ে দিল। এরপরে যখন শান্তনু এখানে আসে আর শান্তনুর মুখ থেকে ভালোবাসার কথা শুনতে পায়,
যে সে তাকে একপাক্ষিক ভালোবাসে। এই কথাটা শুনে তার চিত্রার কথা মনে পড়ে যায়, তার মনে কষ্ট হতে থাকে। এরপরে সে চিত্রার কাছে এসেছিল আর বলেছিল যে আমার মোটা রকমের টাকা চাই, যে টাকা নিয়ে আমি এখান থেকে চলে যাব। আর এই জন্য চিত্রা ব্যাংকে গিয়েছিল টাকা তোলার জন্য। নারায়ণ আর চিত্রা যাকে টাকা দেওয়ার কথা বলেছিল সেটা ছিল সুধীর। আসলে সেই মার্ডার দুটোর কথা সুধীর যদি কাউকে বলে দিত তাহলে তারা ফেঁসে যেত। এই জন্য চিত্রা বলেছিল টাকা দেওয়াটাই তাদের দুজনের পক্ষে ভালো হবে। রাতের বেলা সুধীরকে যখন চিত্রা টাকা দিতে যাবে তখনই সুধীর সেখানে মদের বোতল নিয়ে আসে। যদিও টাকা দেওয়ার পরে চিত্রা তাকে বলেছিল সেখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু সুধীর জোর করে চিত্রাকে মদ খাওয়াতে শুরু করে। আর জোর করে অনেক মদ খাওয়ানোর পরে চিত্রা সেখানে নেশায় বুঁদ হয়ে যায়। আর ঠিক ওই সময়টাতে সুধীর চিত্রার সাথে ঘনিষ্ঠ হয়, অর্থাৎ তাকে রেপ করে। আর চিত্রার জ্ঞান ফেরার আগে, অর্থাৎ সকাল হওয়ার আগেই সুধীর সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে শান্তর সেখানে জানতে পেরে গিয়েছিল এতদিন যে আহেলিয়ার সাথে সে কথা বলেছে সেটা আসলে আহেলিয়ার আত্মা, আর এই জন্য ভয়ে সে পালিয়েছিল। কিন্তু নারায়ণ ভেবেছিল যে হয়তোবা শান্তনু সেখানে কিছু জানতে পেরে গিয়েছিল, তাই পালিয়ে যাচ্ছে। এরপরে সে চিত্রার রুমে আসে আর চিত্রাকে ওই অবস্থায় দেখতে পায়। আর চিত্রা তখন মাত্র জ্ঞান ফিরল। নারায়ণ 2-2-4 করে মিলিয়ে ফেলে যে চিত্রার সাথে শান্তনুর সম্পর্ক ছিল। এদিকে চিত্রা তাকে আসল সত্যিটা বলতে যাবে, কিন্তু নারায়ণ তাকে বলার সুযোগই দেয় না। সে রেগে গিয়ে মদের বোতল দিয়ে চিত্রার মাথায় আঘাত করে, যার ফলে চিত্রা সেখানেই মারা যায়। আর এই খুনের দায়টা সে কার উপরে চাপাবে, এই জন্য সে শান্তনুর পিছু করে এবং শান্তনুকে মাথায় আঘাত করে পুলিশের হাতে তুলে দেয় আর বলে শান্তনুই তার স্ত্রী চিত্রাকে খুন করেছে। এদিকে পুলিশ ডেড বডির পোস্টমর্টম করার পরে জানতে পেরেছে চিত্রার শরীরে সুধীরের সিমন পাওয়া গেছে। এছাড়া সুধীরের ফিঙ্গারপ্রিন্টও চিত্রার শরীরে পাওয়া গিয়েছিল। তাই সুধীর শহর থেকে পালানোর আগেই পুলিশ সুধীরকে ধরে ফেলে। আর পুলিশ সুধীরকে এখানে নিয়ে এসেছিল, কিন্তু সুধীরের বক্তব্যে নারায়ণের আসল সত্যিটাও পুলিশের সামনে প্রকাশ পেয়ে যায়। আর সেখানে সুধীর এবং নারায়ণকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। নারায়ণকে অ্যারেস্ট করা হয় তার 2 স্ত্রী চিত্রা, আহলিয়া এবং রাকেশকে খুন করার অপরাধে। আর সুধীরকে অ্যারেস্ট করা হয় তাদেরকে সহযোগিতা করার অপরাধে। আর এটা দেখে আহলিয়ার আত্মা হাসতে থাকে, কারণ সে এতদিনে তার বিচার পেয়েছে। এদিকে রাঘব শান্তনুকে চুরির অপরাধে অ্যারেস্ট করে। আসলে যারা অপকর্ম করেছিল বা অন্যায় করেছিল প্রত্যেকে সাজা পেয়েছে। নারায়ণ খুন করার জন্য সাজা পেয়েছে, সুধীর সেই খুনের সাহায্য করার জন্য সাজা পেয়েছে, শান্তনু চুরি করার অপরাধে সাজা পেয়েছে। অন্যদিকে চিত্রা তার বোনকে হত্যা করার প্ল্যান, তার ক্ষতি করার জন্য সাজা পেয়েছে। ওইদিকে রাঘবের স্ত্রী শান্তিও তার আসল সত্যিটা সামনে চলে এসেছে। আসলে এমনই একটা মেসেজ দিয়ে মুভিটা শেষ হয় যে আমরা যেমন কাজ করব আমাদের ফলাফলটাও তেমনই পাব, যেমন কর্ম তেমন ফল। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায়, আহলিয়া যদি আগেই মারা যায়, যখন শান্তনু নারায়ণের বাড়িতে বাড়ি ভাড়া নিতে এসেছিল তখন নারায়ণ কেন আহলিয়াকে বলেছিল যে সেটা তার স্ত্রী? আসলে ওই সময়টাতে চিত্রা সেখান দিয়ে ব্যাংকে যাচ্ছিল, আর ওই সময়টাতে শান্তনু আহলিয়ার আত্মাকে দেখছিল, কিন্তু নারায়ণ ভাবে শান্তনু চিত্রাকে দেখছিল। এই জন্য নারায়ণ চিত্রাকে দেখিয়ে বলেছিল যে সেটা তার স্ত্রী, কিন্তু শান্তনু তো তখন দেখছিল আহলিয়ার আত্মাকে। এই জন্য শান্তনু ধরে নেয় যে নারায়ণ আহলিয়াকেই তার স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র শান্তনুই আহলিয়ার আত্মাকে দেখতে পেত। তো এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।